হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি শুরু করতে যাচ্ছি হৃদমায়ার প্রেমগাথা গল্পের পার্ট 2। লিখেছেন রিক্তি ইসলাম মায়া। তো চলো শুরু করা যাক। কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে। মায়া বেশ আকুতি মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মনে বাঁধলেও মুখে কিছু বলল না, মানবতার খাতিরে, বরং নিশ্চুপে এগিয়ে আসলো মায়াদের সাহায্য করতে। মায়ার কাঁধ থেকে অচেতন লোকটিকে নিজের কাঁধে তুলে নিয়ে এগোলো নিজের বাড়ি পর্যন্ত। মায়া তাদের পিছন পিছন গেল, কিন্তু বিপত্তি বাজল অর্ধবয়স্ক লোকটির বয়স্ক বৃদ্ধা বাবাকে নিয়ে। তিনি মায়ার আর রক্তাক্ত লোকটির অবস্থা দেখে বেঁকে বসল, সাহায্য করতে দ্বিমত জানালো। ওনার ধারণা মায়া আর অচেনা লোকটি প্রেম যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেল রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে। এরপর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে দুজন আবার পালিয়েছে এবং ওনার বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিতে চাচ্ছে ওনার ছেলের মাধ্যমে। এমনটা ওনার চিন্তা ভাবনা। এটি ইতিমধ্যে চিন্তা ভাবনা অনুযায়ী মায়াকে এক ছোট কথা শুনিয়ে ফেলেছে এবং বিশ্লেষণ করেছে। অবশ্য বৃদ্ধা লোকটির এমন সব বিশ্লেষণ করার পিছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা হলো মায়ার পৌরোহিত্য এলোমেলো শাড়ির আর অচেতন যুবকটির ইন করা শার্ট প্যান্টের ভিতর থেকে বেরিয়ে আসার জন্য মূলত ওনারা অপবিত্র ধারণা আসলো মনে মায়াদের নিয়ে। বৃদ্ধা লোকটার কথায় মায়া কান্না করতে করতে নিজের দিকে তাকায়। অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করাতে মায়ার গায়ের শাড়িটা অগোছালোর সাথে সাথে রক্তের লাল দাগে ছড়িয়ে আছে সমস্ত শরীর জায়গায় জায়গায়। এমনকি মাথার হিজাবটাও ঠিক নেই। শাড়ির আঁচলটাতেও পূর্ব থেকেই লোকটির রক্তে ভিজা ছিল, তাই ওনার ধারণা হতেই পারে মায়া অসৎ কাজে বেরিয়েছে এই অচেনা লোকটির সাথে। মায়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। এই কেমন পরিস্থিতির শিকার হলো সে। এখন মায়া কিছু বললেও যে কেউ কিছু বিশ্বাস করবে না, সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনেই বুঝতে পারছে মায়া। মায়া নিশ্চুপ কান্না করলো, তারপরও মুখে কিছু বলল না। সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের ইমামতির সাথে সাথে তিনি এলাকার গণ্যমান্য কাজী হিসাবে বেশ পরিচিত। তিনি শুধু অত্র এলাকায় ছেলেমেয়েদের বিয়েই নয়, বরং আশেপাশে 5 এলাকার মানুষের বিয়েও তিনি দিয়ে থাকেন। এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপ দ্বারক মানুষের জায়গা হবে না বলে তিনি মনে করেন। কিন্তু এই ঝড়ঝাপটা রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটাও ঠিক হবে না, এতে আল্লাহ নারাজ হতে পারে। অসহায় মানুষের সাহায্য করা ওনার ধর্মের শিক্ষা। উনি অচেনা ছেলেমেয়েদের সাহায্য করবে, তবে হালালভাবে, বৈধভাবে। বৃদ্ধা কাজী লোকটা নিজের মোটা ফ্রেমের চশমার ভিতর দিয়ে চোখ উঁচিয়ে আবারও এক পলক তাকালো মায়া আর রক্তাক্ত যুবকটির দিকে। অন্ধকারের ঘোরে কারো চেহারা স্পষ্ট হলো না ওনার কাছে, তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগলো ওনার কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরও এক পলক দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিল সবাইকে নিয়ে ভিতরে যেতে। ওদের ভিতরে নিয়ে যাও হাফেজ। জি আব্বা। বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটিকে নিয়ে ভিতরে গেল হাফেজ সাহেব। পিছন পিছন মায়াও গেল। যুবকটিকে ধরে বিছানায় শুয়ে দিতেই পিত্তে চমকে উঠল হাফেজ সাহেব। আতঙ্কিত চোখে বিছানায় শয্যাশায়ী যুবকটিকে দেখে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুম থেকে নিশ্চুপে। মায়া হাঁসফাঁস করল হাফেজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে। তিনি চলে যেতে মায়া স্বস্তির হলো। ধীরে পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে। হালকা ঝুঁকে পড়ল যুবকটির অবস্থা চেক করতে। ছেলেটির নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসল লোকটির পাশে। কিছুই ভালো লাগছে না ওর। অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে বসে থেকে বিপদের ভয় হচ্ছে মনে। আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও। ভীতু মায়া কলিজার পর্যন্ত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। মায়া মন্ত হয়ে ঠায় বসে রইল অচেতন লোকটির পাশে। কোথাও যাওয়ার জায়গা নেই ওর। তাছাড়া এই বাড়ির হুজুর টাইপের লোকটার কথাও মায়ার ভালো লাগেনি। মায়াকে তখন কিসব ভুলভাল বলল। মায়া মোটেও বাজে মেয়ে নয়, এখনও অবধি প্রেম করেনি। কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও, তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো, নোংরামি তো ভুলেও না। মায়া 2 হাতে মাথা চেপে বিছানার পাশে ঝুঁকে বসল।
আপাতত টেনশন মাথা ফেটে যাচ্ছে নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে। মায়ার ভয়, ডর, টেনশন, আতঙ্ক সব কিছু বাড়িয়ে দিয়ে হাজির হলো কাজী মোল্লা ও তার ছেলে হাফেজ সাহেব। তাদের পিছন পিছন হালকা পাতলা ঘটনের আরও একটা ছেলেও প্রবেশ করলো বাসার গেঞ্জি গায়ে দিয়ে। চোখে মুখে ঘুম ঘুম ভাব তার। হয়তো ছেলেটিকে ঘুম থেকে ধরে এনেছে হাফেজ সাহেব। দেখে তো তাই মনে হলো মায়ার। কাজী মোল্লা সাহেব হাতে মোটা করে রেজিস্ট্রি খাতাটা বুকে চেপে মায়ার সম্মুখে দাঁড়ালো। এক পলক ঘৃণাভরা দৃষ্টিতে মায়া ও বেহুশরত ছেলেটিকে দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। আবার বিরস দৃষ্টির মানে বুঝতেই নিজের ছেলেকে তাড়া দিয়ে বললেন, হাফেজ সাহেব, সুমন যা, তোর দাদার জন্য দ্রুত একটা চেয়ার নিয়ে আয়। বাবার কথা অনুযায়ী তাই করলো সুমন। চোখের পলকে পাশের ঘর থেকে চেয়ার এনে দিল কাজী মোল্লা সাহেবকে বসতে। কাজী সাহেব কোনো রকম ভনিতা ছাড়াই চেয়ার টেনে খাতা খুলে বসলো মায়ার সম্মুখে। শব্দ করে গলা খাকিয়ে মায়ের উদ্দেশ্যে হুমকি স্বরূপ বলল, মানুষের সাহায্য করা আমার ধর্ম, তাই বলে তো আমার কাছে পাপের জায়গা নেই। আমি জিনাকারীদের ঘৃণা করি। তোমার অপবিত্র হয়ে আসছো আমার দুয়ারে। আমার ঘর পবিত্র, ঘর অপবিত্র করছো। তাই আমি আল্লাহ নামে তোমাদের পবিত্র করতে চাই কালিমা পড়িয়ে। আমার কাছে মিথ্যার সুযোগ নেই। তোমাদের অবস্থায় বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে আসছো এখানে। আর এই মেয়ে, তুমি যে ছেলের সঙ্গে ধরে নিজের পরিবারকে ছেড়ে আসলে, সেই ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েকদিনেই মাঝেই বুঝে যাবে আশা করছি। এই ছেলে যে কারো আপন না সেটা পুরো দেশ জানে। ক্ষমতার অহংকার যার রন্ধ্রে রন্ধ্রে, সে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ তোমায় সহায় হোক। আমি এখন বিয়ে পড়াচ্ছি, সুন্দরভাবে বিয়েটা শেষ করবে, নয়তো আজ তোমার ক্ষমতাধর প্রেমিককে প্রাণেও নিয়ে বাসায় ফিরবে না। তার অবস্থা এমনিতেও ভালো নেই। এই জন্য বলছি, আমার সাথে তর্কে গিয়ে নিজেকে ঝামেলায় বাড়িও না। আমার কিন্তু বেশ সময় লাগবে না এই এলাকার মানুষকে জড়ো করতে, তোমাদের বিচার করতে। আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই। আমার সমস্যা হলো পাপ করা নিয়ে। আমি আবার সহজে পাপ কাজ মানতেও পারি না। তাই বলছি, আমি যা বলবো তাই চুপচাপ মেনে বিয়েটা করে নিভে, বুঝছো মেয়ে? চশমার ফাঁকে চোখ উঁচিয়ে তাকায় মায়ার দিকে কাজী সাহেব। মনোভাব অত্যন্ত শক্ত ওনার। বিরক্তির সাথে সাথে রুষ্টও তিনি। যদি মায়া ওনার কথা না শোনে তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলতেও দ্বিধা করবেন না তিনি। তারপরও পাপটা মেনে নিবে না সহজে। মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধা কাজীর দিকে। কোথায় থেকে কোথায় চলে গেল এই লোক? মায়া কখন কিসের পাপ করলো? উপকার করার কি পাপ নাকি? কারো উপকার করা তো নেকির কাজ, তাহলে মায়া পাপী হলো কিভাবে? ভীতু মায়া আরও সিটিয়ে গেল ভয়ে। এতক্ষণের দমে রাখা কান্নাটাও ফুপিয়ে কেঁদে উঠল ততক্ষণে। মায়ের হঠাৎ কান্নায় থমকে ওঠে কাজী সাহেব। মায়া ভয়ে আরও সিটিয়ে গেল মুখের ভিতর, শাড়ির আঁচল চেপে বসে। মায়ার তখনও জানা নেই কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয়। পরিস্থিতির ফেরসাদে পড়লে কিভাবে বাঁচতে হয় তাও জানা নেই। অতিরিক্ত ভয় পেলে মায়ার শুধু বুক ফেটে কান্না আসে। এখনও তাই আসছে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসল। কাজী সাহেব কালেমা পড়াতে পড়াতে মায়াকে শক্ত গলায় কবুল বলতে বলল। মায়া ধমক খেয়ে ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল। কিন্তু যখন কাজী সাহেব অর্ধ বেহুশ ছেলেটিকে কবুল বলতে বলল, তখন ছেলেটি ওই অবস্থার ঘোরেই মাঝে 3 কবুল বলে ফেলল। মায়াদের বিয়ে সম্পূর্ণ হলো। কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করলো, কাজী সাহেব মায়ের স্বামী নামক লোকটিকে থেকে কোনো রকম নাম ঠিকানা জিজ্ঞেস করলো, শুধু মায়াকে ছাড়া। যেন তিনি পূর্ব থেকেই ছেলেটির বাপ দাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজেই সব কিছু লিখে নিয়েছেন কাবিননামায়। মায়া পরিবারের কথাই জিজ্ঞেস করলো। মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম ব্রাহ্মণবাড়ি এতটুকু বলল। বেশ, মায়াকে কাবিননামায় সিগনেচার করতে বলল। মায়া কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে কাবিননামায় নিজের সহ্য হওয়া স্বামীর সিগনেচারটা চোখ বুলালো একটু করে। বরের জায়গায় স্বামীর নামটা মায়া ভালোভাবে দেখেও বুঝলো না আসলে সেখানে লোকটা কি নাম লিখেছে। কেমন ঘুরিয়ে পেঁচিয়ে দ্রুত একটা নাম লিখে নিল লোকটা। অথচ নামটা মায়া বুঝতেই পারছে না কি লেখা আছে তাতে। মায়া নামটা ভালো করে পরখ করে বুঝলো এটা ইনিশিয়াল সাইন করা, তাই মায়া শত চেষ্টা করেও সিগনেচারটা মায়ের ছোট মাথায় ঢুকলো না।
অসহায় মায়া সিগনেচার ওপরে এক নজর বুলিয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকালো অর্ধবেয় স্বামীর দিকে। সেদিকে এক পলক তাকিয়ে কাপা কাপা হাতে সেও কাবিননামায় সিগনেচার করে বিয়েটা সম্পূর্ণ করতে কাজী সাহেব উঠে দাঁড়ালো খাতার পত্র গুছিয়ে। এক পলক মায়াকে দেখে নিজের ছেলেও নাতনিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে বলে গেল মায়েদের কিছু খাওয়ার জন্য। রাতের প্রায় শেষ প্রহর। হাতের মুঠোয় বাটন ফোনটি চেপে বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে অন্ধকারাচ্ছন্ন খোলা আকাশের দিকে তাকিয়ে আছে টিন শীটের জানলা দিয়ে মায়া। ওর ছোট্ট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে। সেই মেঘের বাঁধ ভাঙা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। মায়া বারবার হাতের উল্টো পিঠে গাল মুছতে ব্যস্ত। সেই সাথে মুঠোয় ফোন চেপে নিজেকে ভাইকে কল করছে অনবরত। এই ফোনটি ভারী ওয়ালার ছেলের বউয়ের। খাবার দিতে আসায় তখন মায়া ফোন চেয়েছিল মহিলাটির কাছ থেকে। তিনিও মায়ার মনের অবস্থা বুঝে নিজের ফোনটা দিয়ে সাহায্য করেছিলেন মায়াকে। কিন্তু মায়ার ভাগ্য সহায় হলো না। সেই মধ্যরাত থেকেই এক নাগারে কল করে যাচ্ছে আরিফকে, কিন্তু ভাইয়ের ফোন বন্ধ। বারবার নট রিসিভেবল আসছে। মায়া কান্নার বেগ বাড়ে। ফুপিয়ে কেঁদে উঠে বিছানার শয্যাশায়ী স্বামীর দিকে তাকায়। নাম ধাম পরিচয় কিছু জানে না মায়া, অথচ এই লোক নাকি মায়ার স্বামী। ভাগ্যের কি পরিহাস। তাছাড়া এখন মায়া পালিয়ে গেলে ইহে জীবনেও এই লোকের সাথে মায়ার আর দেখা হবে কিনা তাও সন্দেহ। দেখা না হওয়াটাই শতভাগ নিশ্চিত। এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এই লোকের বউ। জানবে বা কিভাবে? লোকটা সজ্ঞান থাকলে তো জানবে নাকি? সে তো অজ্ঞানরত বেহুশ অবস্থায় মায়াকে বিয়েটা করলো। মায়ার মতো করে সেও মায়ার নাম ঠিকানা জানা না। এমনকি মায়াকে হয়তো চোখের দেখাটাও পর্যন্ত দেখেনি সে। হুঁশ ফিরার পর এই লোককে মায়া কি বলবে? বলার মতো কি আদৌ কিছু আছে মায়ার কাছে? বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটা উঠে মায়ার সাথে খারাপ আচরণ করে তখন কি করবে মায়া? ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো। চুপিসারে এখান থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করলো। যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকটার সম্মুখে দাঁড়ালো। ইতিমধ্যে লোকটার মাথায় মোটা করে ব্যান্ডেজ পড়েছে। ডাক্তার দিয়ে করানো হয়েছে। বাড়িওয়ালার ছেলে করিয়েছে। অসুস্থতার জন্য এখন বেঘরে ঘুমাচ্ছে সে। মায়া লোকটাকে গভীর চোখে দেখে নিয়ে চুপিসারে চলে যেতে গিয়েও পা থেমে গেল। হাতের বাটন ফোনটা চেপে সময়টা দেখে নিল। 3:40, প্রায় ভোর। মায়া হাঁসফাঁস করলো লোকটাকে এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে। একটা মাত্র স্বামী মায়ার। এই অসুস্থতার মাঝে যদি হারিয়ে যায়, মায়া চলে গেলে তখন মায়ার পাপ হবে না? না থাক, মায়া না হয় আর একটু কষ্ট করে কেটেকুটে স্বামী পাশে থেকে গেলে পাহারা দেওয়ার জন্য। তবে স্বামী চোখ খোলার আগে আগেই মায়া পালিয়ে গেলে তখন লোকটাও মায়াকে অপ্রকাশিত বিয়েটার জন্য আর দায়ী করতে পারবে না। মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য। এমনিতেও লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি। এরপর আবার মায়ের সম্পর্কে সে কিছু জানেও না। এখন যদি মায়া পালিয়ে যায় তাহলে জীবনে মায়াকে খুঁজে পাওয়া সম্ভবই নয়। স্বস্তির মনে মায়া ততক্ষণ বসে রইল যতক্ষণ পর্যন্ত না আরিফ মায়ের কলটা রিসিভ করছে। মায়ার কল তার ভাই রিসিভ করে ভোর 4টার দিকে। তখন প্রায় ভোর ধরুনির বুকে। উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সব কিছু ছেড়ে ছুড়ে তৎক্ষণাৎই পালালো খুলে জানলা দিয়ে। তবে যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য। মায়ার অচেতন স্বামীর ঘুম ভাঙে প্রায় 7টার দিকে। মাথা চেপে উঠে বসতেই রুমে ঢুকে কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ার খোঁজ করে বলল, মেয়েটি কোথায়? গম্ভীর কণ্ঠ কানে আসতে ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি। ব্যথায় মাথা এমনি হ্যাং হয়ে আছে। তার ওপর আবার অপরিচিত জায়গায় অপরিচিত মানুষের মুখে অপরিচিত কারোর খোঁজ তার কাছে করছে ভেবে খানিকটা কপাল কুঁচকে আসে বিরক্তিতে। সে উত্তর করল না, বরং মাথা চেপে বলল, আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমার ছেলে। কাজীর সাহেবের কথা পিষ্টে তেমন কিছু বলল না যুবকটি, শুধু একটু করে বলল, একটা ফোন পাওয়া যাবে? কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির হাবভাব বোঝার চেষ্টা করে বলল, তোমার সামনেই রাখা আছে, দেখো। ছেলেটির চোখ আউড়িয়ে নিজের সামনে থেকে মায়ার রেখে যাওয়া বাটন ফোনটি হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও মায়ার খোঁজ করে বলল, তোমার সাথের মেয়েটি কোথায়? ফোনটি হাতে নিতে নিতে কপাল কুঁচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি। মূলত সে তখনও বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞেস করা হচ্ছে, কিসের মেয়ে।
অপকটের সোজাসাপটা উত্তর করল কাজী সাহেব, তোমাকে নিয়ে রাতে যে মেয়েটি এসেছিল এখানে, আমি তার কথা জিজ্ঞেস করছি। সে কোথায়? তাকে দেখছি না কেন? ছেলেটি কপাল কুঁচকে কিছুক্ষণ মন্ত থেকে মনে করার চেষ্টা করলো আসলে কাজী সাহেব কার কথা বলতে চাচ্ছে তাকে। কয়েক সেকেন্ড মধ্যে স্মরণে আসলো একটা ঝাপসা লাল হিজাবদারি মেয়েলি মুখ। রাস্তায় দেখা গিয়ে হয়েছিল মেয়েটির সাথে তার। দুর্বলতা ঠিকঠাক মেয়েটির ফেসটা পর্যন্ত দেখা হয়নি তার। এরপর থেকে সে নিজের হোশে ছিল না বলতে গেলে, অথচ এখন সকাল হতে না হতেই সেই মেয়ের খোঁজ তার কাছে করছে। অদ্ভুত তো, যে মেয়েকে দেখেনি জীবনে সেই মেয়ের খোঁজ কিভাবে দিবে সে? বিষয়টি সে তেমন একটা আমলে না নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনে নাম্বার টাইপিং করতে করতে অকপটের উত্তরে বলল, আমি জানি না সে কোথায়। তুমি জানো না মানে? যুবকটি বাটন ফোনে টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো। আপাতত নিজের গন্তব্যের জন্য বের হবে সে, এখানে আর এক মুহূর্ত নয়। কিন্তু কাজী সাহেবের বরাবর তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে পকেটে দুহাত গুজাতে বলল, আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধানকৃত মেয়েটি কোথায়, আর না তার খোঁজ নিতে ইচ্ছুক। আমি চলে যাচ্ছি, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। যুবকের কথায় খানিকটা তেতে ওঠে কাজী সাহেব। তিনি চিনেন এই পাষাণ ছেলেকে। খান পরিবারের নিহাল চৌধুরীর একমাত্র ছেলে আব্রাহাম হৃদ খান। রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম। ক্ষমতার জোরে মাটিতে পা পড়ে না তার। তবে মেয়েলি বাজে বিষয়ে কখনোই খান পরিবারের কাউকে জড়াতে শুনেননি কখনো। এমনকি এই হৃদ খানকে কখনো কোনো মেয়েকে নিয়ে জড়িয়ে বাজে কিছুর বদনাম শোনা যায়নি কখনো। তিনি মনে করে খান বাড়ির মানুষজন আর যেমনই হোক না কেন, তাদের বাড়ির বউরা অন্তত মর্যাদা নিয়ে চলেন সমাজে। হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে, বউকে সম্মান দিবে। কিন্তু এই ছেলে সকাল হতে না হতেই রাতে বিয়ে করা বউকে অস্বীকার করছে। কাজী সাহেব অন্তত রুষ্ট গলায় হৃদের উদ্দেশ্যে বলল, মেয়েটি তোমার বউ, স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব। তাছাড়া মেয়েটা বেশ ছোট, দুনিয়ার সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে। এজন্য বলছি, স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত। কপাল কুঁচকে কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো হৃদ। একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে? হৃদ ভাবল, হয়তো রাতে হৃদের সাথে মেয়েটিকে দেখে হয়তো কাজী সাহেব উল্টো ভেবে নিয়েছে যে মেয়েটি তার বউ হতে পারে। হৃদ কাজী সাহেবের ভুল ধারণা ভাঙার চেষ্টা করলো না। এত বেশি কথা সে কারোর সাথে বলার প্রয়োজন মনে করে না। তার এখানে কোনো কাজ নেই, বিদায় তার চলে যাওয়ার উচিত মনে করে কাজী সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তৎক্ষণাৎ কাজী সাহেব হৃদকে আটকে পকেট থেকে দুজনের কাবিননামার একটা কাগজ নিয়ে হৃদের হাতে ধরিয়ে দিয়ে তিনিও নিশ্চুপে রুম ত্যাগ করলো। হৃদ কপাল কুঁচকে হাতের কাগজটির দিকে তাকাতেই এক আকাশ সমান বিস্মিত পড়ে গেল যখন দেখল বরের জায়গায় তার নিজস্ব সিগনেচার করা। হৃদ খানিকটা চমকালো, সাথে সাথে বিরক্ত বোধ করলো এমন হুটহাট অপ্রকাশিত বিয়ের জন্য। হাতের কাবিননামাটায় তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বউয়ের নামটা দেখে নিল এক পলক। এখানে আনাড়ি হাতে এলোতো ভরে ভাবে লেখা রিক্তা ইসলাম মায়া। হৃদ বুঝতে পারল তার অচেনা বউয়ের নাম রিক্তা ইসলাম মায়া। নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েকবার আওড়িয়ে স্মরণে গেঁথে নিল। তবে বউয়ের আনাড়ি হাতের লেখা দেখে হৃদের কপালের কুঞ্জি ভাঁজ আরও গাঢ় হয়। তাকে কোনো নাবালিকা প্রাইমারির বাচ্চার সাথে বিয়ে দিয়ে দেয়নি তো তারা? গড নোস। সদ্য বিয়ের হওয়া বউয়ের সম্পর্কে কৌতূহল জাগতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল হৃদ। আবেগী হয়ে ঘা বাসাবার মানুষ সে নয়, তাই বউ সম্পর্কে জানার আর আগ্রহ রইল না। হাতের কাবিননামাটা বেখেয়ালিভাবে সেখানেই ফেলে দিল হৃদ। সাথে নেওয়ার প্রয়োজন বোধ করল না, আর না মায়ার খোঁজ করতে চাইল। উদাসীন হৃদ কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়েটাকে ভুলে গেল। বিয়ের মতন পবিত্র সম্পর্কটাকে ভুলে দুজন সামনে এগোতে চাইল। হলো তাই। দুজনের কারোর মাঝে তাদের বিয়েটা নিয়ে মাতামাতির দেখা গেল না। এমনকি সেদিনের পর আজ পর্যন্ত কেউই এই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কারোর সাথে মুখ পর্যন্ত খোলেনি। হৃদ কারোর কাছে বলা প্রয়োজন মনে করেনি, আরও মায়া পরিবারের ভয়ে কাউকে কিচ্ছু বলছে না। ভাগ্যের ফেরে এক হওয়া মানুষটা দুটি পুনরায় সম্মুখে দাঁড়াবে কিনা তাও জানা নেই।